সমস্বরে চেঁচিয়ে বলল, মেঘ সবার দিকে তাকিয়ে বলল, তাহলে বের হওয়া যাক। সুমনা ও তার স্বামী রাকিব ফোমের গদিওয়ালা চেয়ারে বসে আছে। সুমনার চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। আর 6 মাসের বাচ্চাটা ছিনতাই হয়ে গেছে গতকাল সকালে। তারপর থেকে সে পাগলামি শুরু করেছে। রাকিব অনেক কষ্টে তাকে সামলেছে। সুমনা আবারও ফুপিয়ে উঠতে রাকিব কিছুটা ধমকের সুরে বলল, চুপ কর দেহি, এখন কানলে কি আমাকে পোলা ফেরত আইব? তখন সাবধানে থাকলে এমনটা হইতো না। এখন আল্লাহ আল্লাহ কর, যাতে সব সামলাই উঠতে পারোস। তারা জানি আমাকে পোলাডারে খুঁজা পায়। সুমনা অন্যার কোনা মুখে গুজে কাঁদতে কাঁদতে বলল, আপনি কি মানুষ? আমাগর পোলাডাই চিন্তাই হইয়া গেছে, আর আমি চুপ কইরা বইয়া থাকমু? আমার কলিজার টুকরাটা ওরা নিয়ে গেছে। আল্লাহ জানে আমরা পামু কিনা। কই আছে, কেমন আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কানলে যদি আয়া পড়তো তাহলে আমিও তোর লাগে সুর কইরা কাঁদতাম। এখন থাম, খোদাই চোখের পানি নষ্ট করিস না। সুমনা তার স্বামীর কথা শুনে ফোঁস করে উঠল, আল্লাহ আপনারে কোন মাটি দিয়া বানাইছে? এমন কথা কোন কেমনে? আমি হুদাই চোখের পানি নষ্ট করতাছি। 10 মাস 10 দিন পেটে আমি ধরছি, আপনি না। আপনি কি বুঝবেন? আপনার মতো পাষাণ মানুষ দুইটা দেখি নাই আমি। সুমনা মুখ ঝামটা মেরে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। বউয়ের কথা শুনে রাকিব থম মেরে রইল। তার যে বাচ্চাটার জন্য খারাপ লাগছে না তা কিন্তু নয়, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। কিন্তু সে তো সুমনার মতো কেঁদে প্রকাশ করতে পারছে না। বাবাদের যে কাঁদতে নেই, বুকে পাথর চেপে রাখতে হয়। 5 বন্ধু তৈরি হয়ে নিচে চলে এলো। চেয়ারে বসে থাকা স্বামী স্ত্রীর দিকে তাকালো তারা। মেয়েটার পাতলা গড়নের শরীরটা দেখে মনে হচ্ছে 14 কি 15 বছরের একটা মেয়ে। ছেলেটার বয়স 22-23-এর কোঠায়। খুব কম বয়সে তাদের বিয়ে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। 5 জন চুপচাপ এসে সামনের ডিভানে বসলো। ওদের দেখে রাকিব বসা থেকে উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। বসন চোখের সরু ফ্রেমের চশমাটা খুলে হালকা করে ফু দিয়ে রাকিবকে বলল, আসসালামু আলাইকুম হবে। রাকিব কিছুটা ইতস্তত হয়ে মাথা নামিয়ে ফেলল। রোদ চোখ কুচকে জিজ্ঞেস করলো, আপনাদের বাচ্চার বয়স কত? রাকিব একবার সুমনার দিকে তাকিয়ে বলল, 6 মাস শেষ হইয়া 7 মাসে পড়ছে। আকাশপিঠ সোজা করে কপাল কুচকে জিজ্ঞেস করলো, বাচ্চার নাম? সুমনা জোরালো গলায় বলল, সাকিব শেখ। সাকিব ওর নাম। আমার লক্ষ্মী পোলা। মায়ের সব কথা শুনে ওরা আমার মানিকেরে ছিনাইয়া নিয়ে গেছে। হৃদয় সিরিয়াস ভঙ্গিতে বসে এক হাতে পাশে রেখে প্রশ্ন করলো, বাচ্চা কি করে ছিনতাই হলো? বাচ্চার কথা জিজ্ঞেস করতেই সুমনা ফুপিয়ে উঠল। রাকিব ধমকের সুরে বলল, না কাইন্দা সবকিছু খুইলা ক। মেঘ শান্ত চোখে সুমনাকে খেয়াল করছে। সন্তান হারানো একটা মায়ের কতটা জখমই তার একমাত্র সন্তান হারা মাই বলতে পারে। আর যারা মা বাবা হারা তারা তাদের কষ্টটা কেমন সেটা নিশ্চয়ই ওরা 5 জন ভালো করেই জানে। তাই একটু হলেও সুমনার কষ্টটা উপলব্ধি করতে পারছে। মেঘ ছোট করে নিঃশ্বাস ছাড়লো, নরম গলায় সুমনাকে বলল, দেখুন, আপনি প্লিজ কান্না করেন না। কান্না বন্ধ করে আমাদেরকে সবটা খুলে বলুন। আপনি চুপ করে থাকলে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের সবটা খুলে বললে যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে খুঁজে নিব। হৃদয় তার বড় চুলে হালকা টানতে টানতে মেঘের সাথে তাল মিলিয়ে বলল, সেদিন যা হয়েছে প্রথম থেকে আমাদের বলুন, কোনো কিছু বাদ দিবেন না। আপনি কাকে দেখছেন, কিভাবে তারা এসেছে, সবকিছু। রাকিব চোখ পাকিয়ে তার স্ত্রীকে কিছুটা রাগত স্বরে চেঁচিয়ে বলল, চুপ কইরা রইছস কে? সবকিছু খুইলা ক। আকাশ রাকিবকে হাত দিয়ে থামিয়ে বলল, আপনি ওনাকে এমন ধমকি ধমকি দিচ্ছেন কেন? হ্যাঁ, কেন ধমকি ধমকি দেওয়া শুরু করেছেন? এসব বন্ধ করুন। উনি তাতে আরো ঘাবড়ে যাবে। এমনি তার মনের অবস্থা ভালো নয়, তাই এমন ব্যবহার করেন না।
রাকিব আকাশের কথা শুনে মুখটাকে কুচোমুচো করে ফেললো। সুমনা বড় করে নাক টেনে প্রথম থেকে সব কিছু বলতে শুরু করলো। পাঁচজন মনোযোগ সহকারে তাদের কথা শুনতে মনন দিল। পরন্ত বিকেলের আলো এসে পড়েছে ভুবনে। নির্জন একটা ভুতুড়ে বাড়ির সামনে রিক্সা থামলো। রিক্সায় থাকা মহিলা ও যুবতী মেয়ে নিচে নামলো। এই বাড়িকে ভুতুড়ে বাড়ি বলার একটা কারণ আছে। বাইরে থেকে রংটা কালো শ্যাওলাযুক্ত চুনকাম খসে যাওয়া এই বাসাটা দেখলে যে কেউ ভয় পেয়ে প্রথমেই উচ্চারণ করবে ভুতুড়ে বাড়ি। অবশ্য এলাকার কাছে এটা ভুতুড়ে বাড়ি নামেই পরিচিত। চং পড়া ভাঙা গেটের ভেতরে প্রবেশ করার সাহস কেউ করে না। প্রথমে মনে হবে এই বাড়িতে ঢুকলে জীবনে বের হতে পারবে না। রিক্সা থেকে নেমে মাইশাও প্রথমে ভয় পেল। এ কেমন বাড়ি? এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? তার ভেতরটা ঠিপঠিপ করছে। চোখ দুটো দোতলা বাড়ির ওপর থেকে নিচ অব্দি বুড়িয়ে থমকে দাঁড়ালো। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ের কাছে হাত রাখতেই মাইশা চমকে উঠল। রানী বেগম চোখ দুটো গোল করে বলল, কি রে মাইসা, এমন চমকায় উঠলি কেন? মাইশা আমতা আমতা করে বলল, কি কি কিছু না পুপু। চল ভেতরে যাই। এই ভুতুরে বাড়িতে তুমি কাজ করো পুপু? ও কেন? আমার তো মনে হয় এখানে ঢুকলে আর জীবনেও বের হতে পারবো না। সত্যি এখানে মানুষ থাকে তো, নাকি তুমি আমাকে মেরে ফেলার ঠান্ডা ঠান্ডা করছো? রানী বেগম ফিক করে হেসে মাইশার মাথায় এক চাপড় মেরে বলল, হুনুই দেখি চিমড়ির কথা। লো ভেতরে যাই। রানী বেগম রিক্সার ভাড়া পরিশোধ করে কাপড়ের ব্যাগ নিয়ে মাইশাকে বলল, এত ভয় না পাইয়া ভেতরে আয়। ভেতরে গেলে তুই অবাক হইয়া যাবি। এখন যতটা ভয় পাইতেছস, ভেতরে গেলে তো অবাকে পরিণত হবে। তিনি ব্যাগ দুটো নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। মাইশা এদিক সেদিক ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ছোট্ট একটা ঢোক গিলল। এপাশ ওপাশ দৃষ্টি দিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পাশে ছোট ঝোপে থেকে কিছু একটা নড়ে চড়ে উঠলো। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে রানী বেগমের পাশে দৌড়ে গেলেন। রানী বেগম চোখ মুখ কুচকে মাইশাকে বলল, কি হয়েছে এমন কইরা চিৎকার পারস কেন? পুপু, ঝোপের কাছে কি যেন নড়লো। ও এই ব্যাপার, গাউছা ইঁদুর হইব। এত ডরানের কিছুই নাই। মাইশা মুখটাকে হা করে বিস্মিত কণ্ঠে বলল, এখানে আবার কিছু ইঁদুর আছে? ও অনেক। ছাদে কোনো কিছু রোদে দেওয়ান যায় না, ইঁদুরে নিয়ে যায়। সেইবার শুকনো মরিচ রোদে দিচ্ছিলাম, অর্ধেক নিয়ে গেছে। মাইশা অবাক হয়ে সবকিছু শুনছে। তার ধারণা মতে এসব শুধু গ্রামেই দেখা যায়, কিন্তু ঢাকা শহরে গেছো ইঁদুরের কথা শুনে সে একটু নয় বেশ চমকে গেছে। সদর দরজার সামনে গিয়ে রানী বেগম কোমর থেকে পুঁছলি বের করে চাবি বের করে তালা খুলল। ব্যাগ নিয়ে মাইশাকে বলল, ভেতরে আয়। মাইশা ভেতরে ঢুকতে অনেক ভয় পাচ্ছিল। তার মনে হয়েছে ভেতরে ঢুকলে একদল বাদুড় সাঁ করে ওর মাথার ওপর দিয়ে উড়ে যাবে। সামনে ধুলো মাখা ময়লা আসবাবপত্রের দেখা মিলবে, মাকড়সা জালে সবকিছু ভুতুড়ে পরিবেশ থাকবে, যেমনটা হরর মুভিতে দেখা যায় সেরকম। এক মুহূর্তে তার ফুপুকে ভূত মনে হলো, যে কিনা তাকে এখানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে মেরে ফেলবে, আর তাকে মেরে তাদের ভূতের দল ভারী করবে। তারপর মাইশা আত্মা সারা জীবন এখানে আটকে থাকবে। কোনো পূর্ণিমা রাতে কোনো ভালো মানুষের সান্নিধ্যে ছাড়া পেয়ে যাবে। ভূতের মুভি দেখার কারণে তার ছোট্ট মস্তিষ্কে এসব হানা দিল। তাই সে চোখ মুখ খিচে নিজেকে একরকম পরিবেশ দেখার প্রস্তুত করে নিল। কিন্তু চোখ খুলে সে হতবাক। এটা কোনো বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর কোনো বাড়ি হয়? বাইরে যতটা ভুতুড়ে ভিতরটা ততটাই আকর্ষণীয়। চারদিকে চোখ বুলিয়ে মাইশা আপনা আপনি মুখ থেকে বেরিয়ে হলো, আল্লাহ, এটা কি দেখছি আমি? এত সুন্দর ডেকোরেশন কি করে করতে পারে মানুষ? পরের দিন রাত প্রায় 11টা বাজে। একটা কফি রঙের প্রাইভেট কার এসে থামলো ভুতুড়ে বাড়ির সামনে। চার বন্ধু কার থেকে নামলো। হৃদয় ড্রাইভারের সিট থেকে জানালা দিয়ে মাথা বের করে পাখিদের উদ্দেশ্য করে বলল, তোরা যা, আমি গাড়ি পার্ক করে আসছি। বর্ষণ হাতে থাকা মোবাইল
ঘোরাতে ঘোরাতে বলল, ওকে, তাড়াতাড়ি আসিস, একসাথে ডিনার করব। হৃদয় ওকে বলে গাড়ি নিয়ে ভেতরের দিকে চলে গেল। চারজন কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। হৃদয়ের গাড়ি রেখে এসে সোফায় বসে পড়ল। বেশ হয়রান লাগছে তার, তাই সোফায় বসে চেঁচিয়ে রানী বেগমকে বলল, খালা, এক গ্লাস লেবুর শরবত দিও তো। রানী বেগম কিচেনে টুকটাক কাজ করছিল, হাতের কাজ গোছাতে গোছাতে উত্তর দিল, আসতেছিস? হৃদয় সোফায় বসে মাথা হেলিয়ে দিল। মাথাটা প্রচণ্ড ধরেছে, কপালটা দুই আঙুলে চেপে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। হঠাৎ চুরির রিনিঝিনির শব্দ কানে পেতে হৃদয় হকচকিয়ে গেল। এই বাসায় রানী বেগম ছাড়া আর কোনো মেয়ে নেই, আর রানী বেগম বুড়ো বয়সে হাতে কাঁচের চুড়ি পরবে না। হৃদয় ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে রইল। আবারও রিনঝিন শব্দ কানে এলো। চোখ সরু করে সামনের সোফার দিকে তাকালো। মনে হচ্ছে সোফার মধ্যে সোজা হয়ে কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সেখানে থেকে চুরির টুংটাং শব্দ এলো। হৃদয় কপাল স্লাইড করতে করতে তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে রইল। চাদরের আড়ালে একটা ফর্সা হাত বের হলো, তাতে এক মুঠো সবুজ রঙের রেশমি চুড়ি এদিক ওদিক খেলা করছে। ফর্সা হাতে সবুজ চুড়ি ফুটে রয়েছে। চুড়ির দিকে তাকিয়ে হৃদয়ের কিছুটা ঘোর লেগে গেল। ইচ্ছে করছে তার হাতের চুড়িগুলো আলতো করে ছুঁয়ে দিতে। আবারও হাতটা চাদরের আড়ালে চলে যেতে হৃদয়ের সম্বিত ফিরল। সোফা থেকে উঠে এগিয়ে গিয়ে এক ঝটকায় শুয়ে থাকা মানুষের হাতটা ধরে উঠিয়ে